রিঙ্কু ভাইও যেটা বলছিলেন, এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের একটা বিশাল সংখ্যক মানুষ কিন্তু মধ্যপ্রাচ্যে থাকে, এবং উনি বলছিলেন যে সেখানে যে শ্রমিক যারা নিহত হচ্ছেন, অর্থাৎ কর্মজীবী যারা কর্ম করে খায়, তাদের কিন্তু একটা বড় সংখ্যক, যে কয়েকজন হয়েছে তার মধ্যে কিন্তু বাংলাদেশ। সুতরাং আমাদের জন্য কিন্তু এটা একটা বড় কনসার্ন ডেফিনেটলি। এবং আপনি যদি আমাদের বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে বিড়ম্বনার চিত্রগুলো যদি দেখেন, গণমাধ্যমে আমরা দেখছিলাম অনেকেরই ভিসা শেষ হয়ে যাচ্ছে এবং পরবর্তীকালে কবে যেতে পারবে, এবং 5 মার্চ পর্যন্ত কিন্তু প্রায় সবগুলো দেশেরই ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং এটাও তো মাথায় রাখতে এই হবে। জনশক্তি কেন্দ্রিক যে অর্থনীতির যে সমীকরণগুলো, আমাদের এই জনশক্তি কেন্দ্রিক অর্থনীতির সমীকরণগুলোর দিকে তাকালে তো বিপদটা আরও বেশি। দেখুন যে যেখান থেকে প্রতি মাসে আমাদের কোটি কোটি ডলার আসে, রেমিটেন্স আসে, সেখানে যদি আমরা 1 মাসও পিছিয়ে যাই, তো সেটাই আমাদের এই এই একটা ফ্যাসিবাদী সরকার ছিল, আমাদের অর্থনীতিকে একেবারে তছনছ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এই যে তারা লুটপাট করেছে, টাকাগুলো যদি দেশের ভেতরে থাকতো তাহলেও তো একটা কথা ছিল, এই টাকা তো পাচার করেছে, তার মানে দেশ ফোকলা। এই ফোকলা অবস্থা, এবং গত 1.5 বছরের বেশি সময় ধরে যে একটা অন্তর্বর্তী সরকার ছিল, তারা তো প্রকৃতপক্ষে কোনো কাজ করেনি, কাজ করতে পারেনি, করার মতো অবস্থাও নেই, সে দক্ষতা যোগ্যতা কোনো কিছু ছিল না। গণসম্পৃক্ততা, জনসম্পৃক্ততা না যা যা বলেছিল এই যে জিনিসগুলো বের করা, সেটা কোনোটাও তো করতে পারেনি এবং পারার কথাও না। সেক্ষেত্রে এই যে দীর্ঘ 15-16 বছরের একটা ফ্যাসিবাদী সরকার এবং তাদের ফোকলা করা অর্থনীতি, ভঙ্গুর পরিস্থিতি, এরপরে গত 1.5-2 বছরের এই সংকট, এই অবস্থার ভিতরে যখন তারেক রহমান সাহেব ক্ষমতা নিলেন বা দেশ পরিচালনার দায়িত্ব তার কাঁধে পড়লো এবং বিএনপি সরকার গঠন করলো, তখনই এই বিপদ এসে পড়েছে। এটা সত্যি আমাদের জন্য খুবই বড় বিপদের কারণ, উদ্বেগের ব্যাপার। এই জায়গা থেকে কিভাবে আমরা বের হতে পারি, কোন কৌশল প্রণয়ন করলে, অনুসরণ করলে আমরা বেটার কিছু পেতে পারি, সেই চেষ্টা, সেই তদবির করা দরকার খুবই জোরালোভাবে। এই বিষয়টাকে সরকারের মোটেই মানে কোনো হালকাভাবে, ছোটভাবে দেখার কোনো সুযোগ নেই, উচিত হবে না। মাওলানা হাসান ভূঁইয়া পিঙ্কু, এই জায়গাটা আমি একটু ভিন্নভাবে যদি আপনাকে জিজ্ঞেস করি, সেটি হলো যে আমাদের বিশাল শ্রমবাজার আপনি যেটি বলেছিলেন, এবং অনেক যুবকের যারা মধ্যপ্রাচ্যগামী, আপনি গণমাধ্যমে নিশ্চয়ই সেই চিত্রগুলো দেখেছেন, এবং বলা হচ্ছে যে এই যুদ্ধের ভয়াবহতা যদি বাড়ে এবং দীর্ঘমেয়াদী হয়, তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা হয়তো শ্রমবাজারটাকে কাঠালো করতে পারে, সংকুচিত করতে পারে। নিঃসন্দেহে তাদের যেহেতু ইকোনমি একটা বড় রকমের আঘাতপ্রাপ্ত হবে, এবং সেটির প্রভাব বড় আকারে কিন্তু আমাদের উপরে পড়বে, এবং যেটি বিভিন্ন সময় বলা হয়েছে, অর্থাৎ আমাদের অর্থনীতিকে এককেন্দ্রিক না রেখে, আপনি বলছিলেন যে মাত্র রেডিমেড গার্মেন্টস, তারপরে রেমিটেন্স। সুতরাং এই যুব সমাজকে নতুনভাবে পরিচালিত করা, অর্থাৎ অর্থনীতির নতুন নতুন ধারা ওপেন করা, সেটি খুব গুরুত্বপূর্ণ। সেটা যদি গুরুত্বপূর্ণই মনে করেন, আর সেটা যদি গুরুত্বপূর্ণই হয়, গুরুত্বপূর্ণ তো অবশ্যই, যদি তারা ব্যাক করে, তারা যদি দেশে ফিরতে বাধ্য হয়, একদমই তাই। যদি ওই দেশ যদি বলে যে না আমরা এখন উই আর নট অ্যাবল টু, মানে কিছু সংখ্যকও যদি চলে আসে, সেটা তো একটা বড় রকমের, তোমাকে রাখতে পারতেছে না, তুমি চলে যাও, তাহলে তারা তো ফিরে আসতে হবে এই দেশে। তাহলে তাদের তাপে কাজে লাগানোর যে জায়গাটা, সেটা তো নাই। এই দেখেন আজকে এখন কি বলতে হয়, এগুলি আমাদের দেশের অনেক বড় বড় ব্যবসায়ীরা, তারা কিন্তু ইতিমধ্যে অনেকে দেশ ছাড়া হয়ে গেছে, তো দোষ আছে তাদের। কিন্তু আমরা আজকে বিএনপি ক্ষমতা এসেছে, এখন কিন্তু অনেক যারা ব্যবসা করে তারা কিন্তু বিএনপি সরকারের সাথে কিন্তু তারা কিন্তু ইয়ে করবে, কি বলে, লিয়াজু করবে বলতে, তাদের সহযোগিতা নিয়ে কিন্তু তাদের ইন্ডাস্ট্রি, মিল, কলকারখানা এগুলি চালাবে। এখন যদি বিএনপি কখনো যদি আবার মানে ক্ষমতা থেকে চলে যায়, তখন বলা হবে যে এই শিল্পগোষ্ঠী কিংবা এই সমস্ত ব্যবসায়ীরা, এরা ছিল বিএনপির দোসর, এদেরকে দেওয়া যাবে না, আর সুযোগ দেওয়া যাবে না। এটা হয়েছে ফ্যাসিস্টের আমলে, এই সমস্ত ব্যবসায়ীরাও দালালিটা একটু বেশি করছে, কিন্তু তাদের প্রয়োজনীয়তা কিন্তু এখন দেখা দিয়েছে, তাদের মিল কলকারখানা তাদের কারণেই বন্ধ হয়ে আছে। এই যে মনে করেন একটা ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে দেশ পড়েছে, এখন এখান থেকে উত্থান দরকার, এবং সেটাকে সেই উত্তরণ ঘটাইতে হলে সবাইকে একযোগে দেশকে ভালোবাসতে হবে। আপনি দেশকে সর্বোচ্চ, আপনাকে দেশপ্রেমটা দেখাইতে হবে। আজকে তারেক রহমান সাহেব কিন্তু বিরোধী পক্ষ বলতে কি, বিরোধী মানে কি, তার সাথে কি আমার জমি জমা নিয়ে দ্বন্দ্ব আছে? না, আজকে জামাত ইসলামের সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব আছে। জামাত ইসলাম কালকে সে যে ইফতার পার্টিতে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু গেছেন, সেখানে গিয়ে কিন্তু তিনি যে আচরণটা, যা বডি ল্যাঙ্গুয়েজ, এবং তিনি যেভাবে তাদের সাথে মিলেমিশে এসেছেন, দিস ইজ দ্য প্রসিডিওর। এখানে তিনি তো 5 বছরের জন্য এসেছেন, সহযোগিতা করেন, সহযোগিতা করলে আপনাদের জনপ্রিয়তা বাড়বে।
জনতা আবার আপনারা রাজনীতি করেন, গুপ্ত সূত্র যাই করেন, তারপরে আসেন ক্ষমতায়, সমস্যা নাই। কিন্তু বিএনপি কে মানুষ ম্যান্ডেট দিয়েছে, এবং এর মাঝে কিছু কিছু পক্ষ আবার রাজপথের নামার হুঁশিয়ারি। এই যে রাজপথে, ওইটাই তো বলতে চাচ্ছি আমি, যে রাজপথে নামার জন্য যে হুমকি দিচ্ছেন, তার মধ্যে একটা ধমকি হলো যে আপনাকে কেন ওই সরোয়ার্দী উদ্যানের মধ্যে কেন আপনাকে নেশা খাইতে দেওয়া হবে না, মনে করেন এটা পুলিশে থামাইতে চেষ্টা করতেছে, আপনি সেই পুলিশের সহ মনে গোষ্ঠী উদ্ধার করতেছেন। এই যে জায়গাটার মধ্যে যে দেশ আসছে, সেখান থেকে বের হইতে হবে না? এই দেশটা কিন্তু বের হইতে হবে, তাহলে তো এই দেশ আগাবে না। এই দেশটা আমরা আগাইতে পারি নাই, আমাদেরকে তো আগায় নিয়ে যেতে হবে। আমরা যারা রাজনীতি করি আমাদেরকে আগায় নিয়ে যেতে হবে। আপনি যদি এখন খালি মনে করেন যে আমি যা হারাইছি অতীতে, সেটা আবার সেটা দখল করে আবারও এই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবো, এই সমস্ত না চিন্তা করে আপনার সন্তান এবং আপনার ভাই ব্রাদার আজকে যারা দেশ বিদেশে কষ্ট করে বেড়াচ্ছে, এবং এই দেশটাকে যে নিয়ে যাতে গর্ব করতে পারেন, সেই জায়গাটার মধ্যে আনার জন্য যা করা দরকার সেটার জন্য আসেন, আমরা সবাই মিলে পজিটিভ রাজনীতি করি। বিএনপিকে এবং তারেক রহমান সাহেবকে, যেহেতু উনি পজিটিভ, সবাই কিন্তু তাকে কিন্তু বিশ্বাসের মধ্যে নিয়ে আসছে। এই যে দেখেন ফ্যামিলি কার্ড কি বলছে, ফ্যামিলি কার্ড কোনো গ্রামগঞ্জে দেওয়ার আগে আমি করাইল বস্তিতে দিব। সাচ এ নাইস ডায়লগ। বস্তিতে কারা থাকে? বস্তিতে থাকে হচ্ছে গরিবরা, যারা ওই যে দিন আনে দিন খায়, দিন মজুররা। শুরুটা ওইখান থেকে করতে হবে। এটা একটা বিশাল অর্থনৈতিক বিষয়াদি, যেখানে ইনকাম নাই, সেখানে যে উনি যে ওনার কথা দিয়েছিলেন, সেটা যে হাত দিলেন, আমি জানি না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করবেন, বাট ইটস নাইস টু হিয়ার যে বস্তিতে আই উইল স্টার্ট ফ্রম দিস বস্তি। হ্যাঁ, এই ইয়ের থেকে, এই ভিলেজ থেকে শুরু করব। তো এই জায়গাটা আসেন, আমরা সহযোগিতা করি। 5 বছরে যদি না পারেন, তাহলে দেশের জনগণ আবার একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে হয়তো আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে পারে। কিন্তু আপনারা যদি এখন ডিস্টার্ব করেন, তাহলে আপনি মনে করেন যে এই দেশ আর আগাবে না, তখন মানুষ আবার বিগড়ে যাবে, আপনাদেরকে ঘৃণা চোখে দেখবে, নতুন কাউকে আবার খুঁজবে। এই জায়গাটার মধ্যে দয়া করে আসেন আমরা না যাই। আমরা ওই যে মাঠের মধ্যে নেশাদ্রব্য ব্যবহার করার জন্য আমরা মব না করি। আমরা আজকে মিথ্যা কথা না বলি, যেখানে আমার উপরে দোষ দিলে আমাকেই দেওয়া যায় যে আমি রাতের অন্ধকারে সিল বানিয়েছিলাম ব্যালট পেপারে মারার জন্য, যেটা অফ দ্য রেকর্ড, যারা এখনো ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেগুলো তো আপনারা করেছিলেন। আমরা তো সেদিকে যেতে চাচ্ছি না, আমাদের নেতা তো সেদিকে যাচ্ছে না। আপনারা ইনক্লুসিভ, ইউ হ্যাভ গট 81 কি আসুন, আপনারা তো অলরেডি আপনারা পেয়েছেন তো ভেরি বিগ মানে অপোজিশন নাও ইউ আর। আমি বলি যেটা কিন্তু অনেক বড় অপোজিশন। এর আগে ছিল গৃহপালিত, বলতাম আমরা গৃহপালিত। আপনাদের গৃহপালিত হবেন না, আপনাদের গৃহপালিত হওয়ার দরকার নেই তো। আমরা শেষের দিকে আছি, তাহলে আপনারা সহযোগিতাটা করলেই, যে আপনারা যেটা বলছেন যে প্রবলেম আমরা ফেস করতে যাচ্ছি, এটা কিন্তু অনেক সম্মিলিতভাবে আসেন, আমরা সহযোগিতা করি। ভাই 1 মিনিট আপনার কাছে আসবো, সিরাজ ভাইয়ের কাছে একটু 1 মিনিট শুনে আপনার কাছে 1 মিনিট করে আমরা শেষ করব। সেটি হলো যে এইরকম বৈশ্বিক পরিস্থিতিতে অর্থাৎ ভূমিকা নেওয়ার কথা কার? ভূমিকা নেওয়ার কথা জাতিসংঘের। এবং জাতিসংঘ বিভিন্ন সময়, এবং কালকে আমি একটা বড় রিপোর্ট পড়ছিলাম, সেটি গাজা যুদ্ধের কথাই বলি আর যে কোনো জায়গায় বলি, তার আসলে ভূমিকা শুধুমাত্র বক্তৃতা, নিন্দা, বিবৃতি এর মাধ্যমে। এবং জাতিসংঘের প্রতি যদি আপনি সাম্প্রতিক সময় মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে একটা অবজ্ঞাসূচক এবং ফান্ডিং নানান রকমভাবে আটকে দেওয়ার, তার মানে অভিভাবকত্বের জায়গায় জাতিসংঘ, মানবিক পৃথিবীর কথা তো আমরা বলি, সেই ভূমিকাটা আসলে জাতিসংঘ কেন নিতে পারে না? মানে ছোট করে যদি 1 লাইনে। এটা তো একেবারে সহজ কথা। জাতিসংঘকে কাজ করতে না দেওয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী যে পরিষদ, এই পরিষদটা একটা বড় দায়ী। যখনই এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই কারণেই আসলে গঠিত হয়েছে যে ক্ষমতা, যখনই এই স্থায়ী পরিষদের 5 সদস্য ভেটো ক্ষমতার অধিকারী হয়ে গেল, তখনই তো সমস্ত সবকিছু ওখানেই শেষ। এক্স্যাক্টলি। আচ্ছা, আর জাতিসংঘের যে চিন্তাটা, সেই চিন্তাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার কর্মকাণ্ড, তার চার্টার, তার আধার যে সমস্ত চেতনা, যে প্ল্যান, যে নীতি, আদর্শ, এগুলো বাস্তবায়ন করার কথা জাতিসংঘের সদস্যরা মিলে তো করবে। এবং সদস্যের ভিতরে কেউ ধনী, কেউ গরিব, কেউ শক্তিশালী, কেউ দুর্বল, এরকম আছে। তো এই জায়গায় যারা অর্থনৈতিকভাবে শক্তিশালী, যারা রাজনৈতিকভাবে শক্তিশালী, সামরিক দিক দিয়ে শক্তিশালী, তাদের দায়টা বেশি ছিল। তো তারা তো একদম জাতিসংঘকে কুক্ষিত করে বসে আছে। তাদের দেশের ভেতরে এমনও হয়েছে এই ডোনাল্ড ট্রাম্পের আমলে, যেমন হয়েছে যাদেরকে তারা পছন্দ করে না তাদেরকে ভিসা দেয়নি। যেমন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বা ইরানি কর্মকর্তাদেরকে জাতিসংঘ সাধারণ পরিষদের যে বার্ষিক বৈঠক হয়, অধিবেশন হয়, যেটা সেই অধিবেশনে ভিসা দিতে চায়নি।
আবার ভিসা যদি দিয়েইছে তো শুধুমাত্র নিউ ইয়র্কের ভিতরে থাকতে পারবে, তারা আর কোথাও যেতে পারবে না। জি, এই যে এই অপব্যবহার করাটা, এই অপব্যবহারের কারণেই জাতিসংঘ আর কার্যকর থাকতে পারবে জি, না। আমরা শেষ করতে চাই পিঙ্কু ভাই এই প্রসঙ্গে মানবিক বিশ্বের কথাই তো আমরা বলি, সারা আজীবনের কামনা আমাদের যে একটা পৃথিবী মানবিক পৃথিবী হোক। সেই জায়গায় জাতিসংঘের ভূমিকা বলি বা বিভিন্ন যে সমস্ত মানবাধিকার সংস্থাগুলো আছে, তারা বিভিন্ন সময় অনেক বিষয়ে কথা বলে, কিন্তু নির্যাতিত নিষ্পেষিত অন্যায্য যুদ্ধের বিরুদ্ধে আপনি সেই পরিমাণ ভোকাল হতে দেখেন কিনা? আমরা কিন্তু শেষ করবো কখনো আমরা। কখনো গল্পের মতো শুনেছি যে এই পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধটা হবে কিন্তু তেল নিয়ে। তেল নিয়ে আপনি কি খেয়াল করেছেন যে সেই তেল নিয়ে কিন্তু শুরু হয়েছে? আপনার ওই দুতিয়ালি করার জায়গাটায় কেউ নাই, শান্তির পক্ষে কেউ আর নাই। আপনি একাই সব দখল করবেন তেল, তাহলে আজকে রাশিয়া, চায়না, উত্তর কোরিয়া সব যদি এক হয়ে তো এই যুদ্ধের নামে যেতে পারে, হয়তো বা নামছেও, গোপনে নামছে, পরে সরব হইতে পারে, তাহলে তো এই যুদ্ধ থামার কোনো সুযোগ নাই। তাহলে আপনি আজকে শান্তির কথা বলবেন, কোথায় আপনি জাতিসংঘ? জাতিসংঘের তো এমনিতেই তার কোনো অস্তিত্ব বলতে কিছু ছিল, অস্তিত্ব ছিল কিন্তু বাট কার্যকারিতা কিছুই ছিল না। সুতরাং আমরা উই আর ইন ট্রাভেল, টোটাল আর্থ নাও উই আর ইন ট্রাভেল ফর মানে এখন যদি আমি যদি একজনের উপর দোষ চাপাই, কালকে আমার এটা ধরে বসে থাকবে যে এই লোকটা অমুকের বিরোধিতা করে, তাও করা দোষ। একটু আগে বলছে না, যেমন এমন একটা দেশ তার বিরুদ্ধে কথা বলাও দোষ। হ্যাঁ, আমরা সেই জায়গাটার মধ্যে জাতি আমরা আসি বাঙালি, যেখান থেকে আমরা বড় গলায় কথা বলতে পারি না, আমাদের সেই ক্ষমতা নাই। সেই ক্ষমতাটা অর্জন করার জন্য আমাদের যে রাজনীতি করা দরকার, আমি মনে করি সেই রাজনীতি করার জন্য আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। আজকে আমি এখানে বসে কিন্তু আমি সত্যি কথাটা বলে দিতে পারতাম, কিন্তু আমি অকপটে বলতে পারলাম না।